অপূর্ব গঠন কৌশল। কালো কুচকুচে মার্বেল পাথরের ওপরে কুঁদে তোলা একটি ড্রাগনের প্রতিমূর্তি। ড্রাগনের মূর্তির দুটি চোখে দুটি বড় বড় চুনি পাথর বসানো, লাল রঙের মতো। ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলো সেই রক্তের মতো লাল চুনি পাথর দুটির ওপরে পড়ে মনে হয় যেন কি এক প্রতিহিংসা ধক ধক করে জ্বলছে। হঠাৎ সেদিকে চোখ পড়লে বুকের ভিতরটা যেন কি এক আশঙ্কায় শিরশির করে ওঠে। ড্রাগনটার গলায় ঝুলছে ফাঁস বাঁধা একটি লাল রিবন। রহস্যভেদী কিরিটি রায় তার টালিগঞ্জের বাসায় নিজের মিউজিয়াম ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এই মিউজিয়াম ঘরটি কিরিটির অত্যন্ত প্রিয়। রহস্যের সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে কিরিটি যত সব আশ্চর্য জিনিস কিউরিও পেয়েছে সব এই ঘরটির মধ্যে সংগ্রহ করে সাজিয়ে রেখেছে। কত প্রকারের আশ্চর্য জিনিসই যে কিরিটির ওই মিউজিয়াম ঘরে স্থান পেয়েছে ভাবলেও বিস্ময় লাগে। ঘরের ঠিক মধ্যখানে একটা শ্বেত মেহগনি টিপয়ের উপর কালো পাথরের তৈরি ড্রাগনটি বসানো। কয়েকদিন হলো কয়েকজন ভদ্রলোক এসেছিলেন। তাদের কাছ হতেই কিরিটি রায় ওই ড্রাগনটি নিয়ে নিয়েছে। মূর্তিটির অপূর্ব গঠন কৌশল কিরিটিকে সত্যই মুগ্ধ করেছে, কিন্তু তার চাইতেও বিস্মিত হয়েছে ওই ভয়ঙ্কর কুৎসিত কালো পাথরের ড্রাগনটির সঙ্গে যে বিস্ময়কর ঘটনা জড়িয়ে আছে সেই কাহিনী শুনে। ডাকাত কালো ভ্রমর, দস্যু কালো ভ্রমরকে চেনে না এমন কেউ কি আর আছে? তার নাম শুনলেও বুঝি আতঙ্কে শিউরে উঠতে হয়। কিরিটি নিজেও বোধহয় কোনো দিন ভুলতে পারবে না সেই দুর্ধর্ষ মানুষটার কথা। বর্তমান সভ্য জগতে এক চরম বিস্ময় কি বুকের পাটা লোকটার। কিরিটির ইচ্ছা করে সেই কুটো কৌশল ভয়ঙ্কর দস্যু কালো ভ্রমরের সঙ্গে বুদ্ধির প্রতিযোগিতায় নামতে। সে বলেছে আবার সে আসবে। তার প্রতিহিংসার দাবানলে সে ছটফট করছে। পরিত্রাণ নেই তার নিষ্ঠুর কবল হতে। সে যে আবার ফিরে আসবে তারও কোনো ভুল নেই। কত রাত্রে ঘুমের মধ্যে কিরিটি শুনেছে তার চাপা সতর্ক পায়ের শব্দ। কালো একটা দীর্ঘ ছায়ার মতো সে যেন এগিয়ে আসছে। অন্ধকারের তার চোখ দুটো ঠিক ড্রাগনটার চুনির চোখের মতো ধক ধক করছে, যেন দুটো আগুনের ফুলকি। সাপের চোখের দৃষ্টির মতোই তার সম্মোহনী শক্তি। কিরিটির ঘুম ভেঙে গেছে। খোলা জানলা পথে, বাইরের অন্ধকারে, রাস্তার ধারের বড় কৃষ্ণচূড়ার গাছটা কেমন অদ্ভুত অশরীরী ছায়ার মতো মনে হয়। ভয়াবহ এক ইশারায় যেন কেবলই ডাকে, আয় আয় আয়। অন্ধকারে সাগর গর্জন করছে। বড় বড় ঢেউগুলো সাদা ফেন কিরিটি মাথায় তার বুকে ফসফরাসের আগুনের চুমকি।
ক্ষুদিত একটা জন্তুর মতো যেন দাঁত বের করে গর্জন করছে অবিরাম। ওপরের দিক হতে দিগন্ত বিস্তৃত খোলা আকাশ, অন্ধকারের তারাগুলো পিটপিট করে। সেই তারার আলোয় ভরা আকাশের তল দিয়ে অকুল পারাপারহীন গর্জন মুখর সাগর পেরিয়ে সাগরের বাতাসে উড়িয়ে নিয়ে যেতে চায় যেন কোথায়। রহস্যময় সেই বর্মীদের দেশ, কালো ভ্রমরের দেশ। রাতে চোরা বাতাস ফিস ফিস করে কানাকানি করে, ঘরের মধ্যে অন্ধকার থম থম করে। এখনই হয়তো কার চাপা নিঃশব্দ পায়ের ধ্বনি শোনা যাবে। অন্ধকার জবনিকার সকল রহস্য ভেদ করে চোখের ওপরে ভেসে উঠবে একটা মুখোশ ঢাকা মুখ, ভয়ঙ্কর, কুৎসিত। কালো ভ্রমর, কালো ভ্রমর। সে এক শীতের রবিবারের সকাল। হোস্টেলের প্রায় সব ছেলেই যে যার সুকোমল শয্যায় তখনও ঘুমিয়ে। শুধু সুব্রতর ঘরে সে একাই ঘুম থেকে উঠে ভারী বারবেলটা নিয়ে ব্যায়াম করছিল। কি শীত, কি গ্রীষ্ম! খুব ভোরে উঠে ব্যায়াম করাটা সুব্রত নিয়মিত কার্যতালিকার মধ্যে অন্যতম প্রধান কাজ ছিল। সে জানত শরীরকে শক্ত ও সবল না রাখতে পারলে শরীরটা তো অথর্ব হয়ে পড়েই, সেই সঙ্গে মনটাও যেন অকালে বুড়িয়ে যায়। অল্প বয়সেই মানুষ কেমন যেন অকেজো, দুর্বল ও অসহায় হয়ে পড়ে। হোস্টেলের চাকর সুদন এসে বললে, সুপারিনটেনডেন্ট সাহেব এখনই একবার তার কামরায় যেতে বললেন। হাতের সুগোল মাংসপেশিগুলো টিপতে টিপতে সুব্রত জবাব দিল, যা তুই, আমি যাচ্ছি। সৌরেন সবেমাত্র ঘুম থেকে উঠে খোলা দরজাটার সামনে দাঁড়িয়ে দাঁতন করছিল। সুব্রতকে সেদিকে আসতে দেখে মৃদু হেসে বললে, এই যে ভীমসেন, এত সকালে এদিকে কোথায় চললে? সুব্রত জবাব দিল, সাহেবের ঘরে। সত্যি ভীমসেনই বটে। বাঙালির মধ্যে সচরাচর এমন চমৎকার দেহ সৌষ্ঠব বড় একটা দেখাই যায় না। উঁচু, লম্বায় প্রায় 6.5 ফুটেরও উপর সুব্রত। পেশল উন্নত শরীরের প্রতিটি মাংসপেশি নিয়মিত ব্যায়ামে যেন সজাগ ও সুস্পষ্ট। কালো দেহের রং দেখলে মনে হয় এ কোনো সুদক্ষ কারুশিল্পীর কুঁদে তোলা চমৎকার একখানি পাথরের মূর্তি। এক মাথা লম্বা লম্বা চুল। সুব্রত রায়কে ভয় করত না বাঁকুড়া শহরে এমন একটি লোক ছিল কিনা সন্দেহ। অথচ ভয় কাকে বলে সুব্রত তা জানত না। সংসারে সুব্রতর আপনার বলতে কেউই ছিল না। ও শুনেছিল কোথাকার কে নাকি এক দুঃসম্পর্কীয় মামা কলকাতার কোনো এক ব্যাংকে ওর নামে অনেক টাকা রেখে দিয়েছিলেন। তা থেকেই তার এ তাবৎ সকল খরচ চলে আসছে। কলেজে ঢোকার আগে সে মানুষ হয়েছে এক মিশনারি বোর্ডিংয়ে। গ্রীষ্মে কিংবা বর্ষার ছুটিতে
যখন বোর্ডিংয়ের সব মেম্বাররাই যে যার মা বাবার কাছে চলে যেত, তখন সুব্রত এত বড় হোস্টেলটায় সম্পূর্ণ ছুটিটা একাই কাটিয়ে দিত পড়াশুনো আর ব্যায়াম নিয়ে। সে যাবে কোথায়? যাওয়ার জায়গা তো তার ছিল না। সুব্রত ঘরে ঢুকতেই সুপারিনটেনডেন্ট বললেন, এই অ্যাটর্নির চিঠিটা অনেক ঘুরে ফিরে তোমার নামে কাল বিকেলে এখানে এসে পৌঁছেছে। সুব্রত আশ্চর্য হয়ে বহু ডাকঘরের চিহ্নিত খাম হতে চিঠিখানা টেনে খুললে। চিঠিটা বর্মা মুলুকের কোনো এক বসু অ্যান্ড চৌধুরীর অ্যাটর্নি অফিস থেকে এসেছে। অ্যাটর্নির চিঠির সারমর্ম হচ্ছে, সুবিখ্যাত ধনী ব্যবসায়ী নীরদ চৌধুরী মরবার সময় তার বর্মার প্রায় 3 লক্ষ টাকার কাঠের ব্যবসা তার মৃতা কনিষ্ঠা ভগিনী মমতা দেবীর একমাত্র পুত্র সুব্রত রায়কে একটি মাত্র শর্তে দিয়ে গেলেন। সেই শর্তটি এই, সে অর্থাৎ সুব্রত যদি আগামী 35 সনের 3রা ফেব্রুয়ারি বেলা 5:30টার মধ্যে উক্ত অ্যাটর্নি অফিসে উপস্থিত হয়ে এই সম্পত্তির দাবি না করতে পারে, তাহলে এই সম্পত্তির সমস্ত দাবি দেওয়া গিয়ে বর্তাবে তার বড় বোনের ছেলে, বর্তমানে তারই ব্যবসার সহকারী ম্যানেজার শ্রীমান সনত রায়ের, এবং সে অবস্থায় শ্রীমান সুব্রত 200 টাকা করে প্রতি মাসে নিয়মিত স্টেট হতে মাসোহারা মাত্র পাবে। তারপর অ্যাটর্নি আরও লিখেছেন, আমরা আপনার ঠিকানা বহু চেষ্টা সত্ত্বেও জানতে পারিনি, কেননা উইলের মালিক আমাদের জানিয়েছিলেন আপনার ঠিকানা নাকি তার অফিস ঘরের বড় সেক্রেটারিয়েট টেবিলের বাঁ দিককার নিচের ড্রয়ারে তার ডায়েরিতে লেখা আছে। তার মরবার পর অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু সেই ডায়েরিটির কোনো সন্ধানই পাওয়া যায়নি। তার মৃত্যুর কিছুদিন আগে তার কাছে একদিন কথায় কথায় শুনেছিলাম আপনি নাকি বাংলাদেশের কোথায় উইলিয়াম মিশন নামে এক বোর্ডিং থেকে মানুষ হচ্ছেন। আপনার মামা মিস্টার চৌধুরী সংসার করেননি। সংসারে তার আপনার বলতে বড় বোনের একটি ছেলে ও ছোট বোনের একটি ছেলে। তার বড় বোন ছেলের যখন 11 বছর বয়স তখন হঠাৎ মারা যান, এবং বোনের স্বামী তার বছরখানেক আগেই নাকি মারা গিয়েছিলেন। তখন থেকেই তিনি বড় বোনের পিতৃমাতৃহারা সন্তান ওই সনদকে এনে নিজের কাছে বর্মায় রাখেন, এবং সেই থেকে সে তার মামা মিস্টার চৌধুরীর কাছেই থেকে মানুষ হতে থাকে। উপরিউক্ত ঘটনার কিছুকাল পরে একদিন হঠাৎ তিনি খবর পেলেন তার ছোট বোনটি ও তার স্বামী হঠাৎ দৈব দুর্ঘটনায় বছর 5 একটি শিশুপুত্র রেখে নাকি মারা গিয়েছেন। এধারে কোনো বিশেষ কারণবশত নাকি মিস্টার চৌধুরী তার এ ভাগ্নেটিকে নিজের কাছে আর আনালেন না। ভাগ্নেকে বাংলাদেশের একটি মিশনারি বোর্ডিংয়ে রেখে কলকাতার এক বিখ্যাত ব্যাংকের মারফতে মাসে মাসে ওই ভাগ্নের প্রতিপালনের জন্য টাকা পাঠাবার পাকাপাকি একটা সুব্যবস্থা করে দিলেন।
যাতে করে ভাগ্নেটির কোনো অর্থ কষ্ট না হয়, অথচ লেখাপড়া শিখে মানুষ হতে পারে। ভাগ্নের কাজ হতে নিজের নাম ধাম সব কিছুই তিনি অতি সন্তর্পণে কোনো এক বিশেষ কারণবশতেই গোপন রাখেন। সহসা ওই কথাগুলো আমার মনে পড়ায় আমি কলকাতায় আমার এক বন্ধুকে বাংলাদেশের কোথায় ওই মিশনটি আছে খোঁজ নিতে বলি, কিন্তু সে ওই মিশনটির কোনো খোঁজ দিতে পারে না। এদিকে সময়ও বয়ে যায়, কি করি? আমাকে তিনি বলেছিলেন একসময় কথা প্রসঙ্গে যে তিনি অর্থাৎ মিস্টার চৌধুরী নাকি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই ওইভাবে উইলটাকে অদ্ভুত একটা নির্দিষ্ট সময়ের সীমার মধ্যে ফেলে সমস্ত ব্যাপারটা জটিল করে গিয়েছেন। মৃত্যুকালে এর আসল রহস্যটা নাকি তিনি তার ম্যানেজারের কাছে উদ্ঘাটনও করে গিয়েছেন। সে যাই হোক, এখন যদি আপনি সত্যি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এসে সম্পত্তির দাবি জানাতে পারেন, তখন আপনা হতেই সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে কেয়ার অফ উইলিয়াম মিশন, বেঙ্গল এই ঠিকানায় চিঠি দিলাম। যদি আপনি আমার চিঠিখানা পান, তবে চিঠি পাওয়া মাত্রই আপনি যেখানে যেমনভাবেই থাকুন না কেন অবশ্যই রওনা দেবেন, এবং রওনা হওয়ার আগে আমাদের জানাবেন জরুরি তারযোগে সংবাদটা। আরেকটি কথা, এখানে আসবার সময় আপনার ছোটবেলার একটি ফটোর পিছনে আপনার মামার হাতের লেখা আপনার পরিচয়পত্রটিও সঙ্গে করে আনতে যেন ভুলবেন না, কেননা আপনার ওটাই সর্বাপেক্ষা মূল্যবান পরিচয়। মিস্টার চৌধুরীর উইলেও ওই ফটোর কথা উল্লেখ আছে। ইতি ভবদীয়, বসু অ্যান্ড চৌধুরী। চিঠিটা পড়ে সুব্রত দেওয়ালের গায়ে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে চোখ তুলে তাকালো এবং মনে মনে হিসেব করে দেখলে চিঠির নির্দিষ্ট ৩রা ফেব্রুয়ারি হতে এখনও ঠিক ২০ দিন বাকি আছে। তার মানে হাতে এখনও ২০টা দিন সময় আছে তার। সুব্রত একটু ভাবতে লাগলো, এখন সে কি করবে? অর্থের প্রতি তার কোনোদিনই এতটুকু লোভ নেই, কিন্তু এই সম্পত্তি লাভের ব্যাপারটা যেন আগাগোড়াই অদ্ভুত একটা বৈচিত্র্যে ভরা। তরুণ মন স্বভাবতই অ্যাডভেঞ্চার ভালোবাসে, তাছাড়া এর মধ্যে রোমাঞ্চও যথেষ্ট আছে। এই একঘেয়ে রুটিন বাঁধা কলেজি জীবনের মধ্যে যেন একটা হঠাৎ দোলা এনে দিয়েছে ওই চিঠিখানা। সুব্রত আবার চিঠিখানা আগাগোড়া পড়ে চঞ্চল হয়ে ওঠে ওর মনে মনে। কিন্তু ফটো ও তার আসল পরিচয়পত্রটি তো তার কাছে নেই। চিঠিটা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আগেই পড়েছিলেন। সুব্রত চিঠিটা পড়া হতেই তিনি এবারে বললেন, পড়লে চিঠি? হ্যাঁ স্যার। আশা করি তুমি নিশ্চয়ই যাবে। ভাবছি স্যার। ভাবাভাবি নেই, নিশ্চয়ই তুমি যাবে। ওই চিঠিতে যে ফটোর কথা আছে সেটা ফাদার উইলিয়াম আমাকে দিয়ে গিয়েছিলেন, সেটা আমার কাছেই আছে। যাবার আগে সেটা নিয়ে যেও।
সুব্রত যতই এ বিষয়ে চিন্তা করে ততই যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে সামনের দিকে ঠেলতে থাকে। হোস্টেলে সুব্রতর সহপাঠী ও অন্যান্য সকলের যখন সুব্রতর হঠাৎ এই প্রভূত অর্থ পাওয়ার খবরটা পেলে তখন সবাই তাকে ঘিরে ধরে সোল্লাসে চিৎকার করে ওঠে, 3 cheers for would be millionaire সুব্রত রায়, হিপ হিপ হুররে। মণি অকারণে বিস্ময়ে চোখ দুটোকে ইয়া বড় বড় করে বললে, উহ, একেই বলে বাবা বিড়ালের ভাগ্যে শিখেছেরা, নইলে আমাদের এমন পাথর চাপা কপাল যে লাখপতি মামা তো দূরে থাক, একটা ফুটো পয়সাওয়ালা মামা পর্যন্ত মেলে না। এবার মরবার সময় কায় মনে ভগবানকে এই প্রার্থনায় জানিয়ে যাব, হে বাবা ভগবান, দোহাই তোমার, আর কিছু দাও আর না দাও, নিদেন পক্ষে একটা মামা দিও প্রভু। নীতিশ সুব্রতর পরম বন্ধু বললে, আই কংগ্রাচুলেটস ইউ অন ইউর ফরচুন। বলতে বলতে সুব্রতর হাত দুটো ধরে নীতিশ একটা দোলা দিয়ে দিল। দু বন্ধুতে বসলো তখন পরামর্শ সভা। অনেক আলোচনার পর ঠিক হলো পরের দিনই রাত্রে পুরুলিয়া এক্সপ্রেসে রওনা হতে হবে, কারণ সময় মাত্র 20টি দিন হাতে। বিদেশ যাত্রার পক্ষে ওই সামান্য কটা দিন কিছুই নয়, অতএব যত তাড়াতাড়ি রওনা হওয়া যায় ততই ভালো। ঠিক হলো নীতিশও যাবে ওর সঙ্গে। অচেনা অজানা দেশ মগের মুল্লুক, অন্তত একজন বন্ধু সঙ্গে থাকা ভালো, এবং তাতে করে সুব্রতর তো সুবিধে হবেই, নীতিশেরও ওই সঙ্গে একটা নূতন দেশ এই সুযোগে দেখা হয়ে যাবে। সব স্থির হয়েও আলোচনার যেন শেষ হয় না। গতকাল চিঠি পাওয়ার পর থেকে ঘুরে ফিরে কেবল একই আলোচনা দুজনের মধ্যে হয়ে চলেছে। পরের দিনও দ্বীপ্রহরে সুব্রতর ঘরে তার সিটে দুজনে পাশাপাশি শুয়ে সুব্রত আর নীতিশ যখন ওদের সুদূর বর্মা যাত্রা সম্পর্কেই নানা আলোচনায় একেবারে মশগুল হয়ে উঠেছে, এমন সময় মেসের ভৃত্য শ্রীমান সুদন এসে ঘরে ঢুকল। দাদা বাবু, চিঠি। সুদনের হাতে একটা পুরু হলুদ রঙের তুলোট কাগজের লেফাফা। চিঠিটার উপরে সুব্রতরই নাম ইংরেজিতে টাইপ করা। সুব্রত কিছুতেই বুঝে উঠতে পারে না কে তাকে চিঠি লিখতে পারে, কেননা গতকালের ওই অ্যাটর্নির চিঠিটা এবং আজ দীর্ঘ 12 বছরের মধ্যে 2-3খানা বন্ধুবান্ধবের চিঠি ছাড়া আর কোনো দিনও কারোর চিঠি পায়নি সে। সংসারে আপনার জন কে বা আছে তার যে তাকে চিঠি দেবে? ওই একমাত্র মামাও যে তার আপন মামা, সে সংবাদটুকুও সে মাত্র সর্বপ্রথম গতকালই অ্যাটর্নির চিঠি পড়ে জানতে পেরেছে। তাছাড়া বন্ধু বান্ধব, কিন্তু তারা তো কখনো উপরের ঠিকানা ও নাম টাইপ করে দেয় না। তবে তাকে কে এই চিঠি লিখলে? বেশ একটু আশ্চর্য হয়ে সুব্রত চিঠিখানা খুলে ফেললে, কিন্তু ভিতরের চিঠিটা হাতেই লেখা। চিঠিটা পড়ে সুব্রত তার একটা কথাও বুঝতে পারলে না। সে নীরবে শুধু খোলা চিঠিখানা নীতিশের হাতে তুলে দিলে। কার চিঠি রে? নীতিশ শুধায়।
পড়েই দেখো না, সুব্রত বলে। একটা হলুদ রঙের চারকোনা ছোট্ট কাগজ, কাগজের এক কোণে একটা ভ্রমর আঁকা এবং সেই ভ্রমরের পাখাটে একটা তীক্ষ্ণ ছুরি বিদ্ধ। তার তলায় কয়েকটি মাত্র কথা লেখা। প্রিয় সুব্রত বাবু, আপনি হয়তো হঠাৎ আমার এই চিঠিখানা পেয়ে বিস্মিত হচ্ছেন, সেই জন্যেই সর্বাগ্রে একবার আমার একটা পরিচয় দেওয়া আবশ্যক বোধ করছি। আমাকে পৃথিবীর সবাই কালো ভ্রমর বলেই জানে এবং আপনাকেও হয়তো তাদের মধ্যে একজন অনায়াসেই ধরে নিতে পারি। যা হোক, শুনলাম অ্যাটর্নি বসু অ্যান্ড চৌধুরী আপনাকে মিস্টার চৌধুরীর উইল সম্পর্কে একখানা চিঠি দিয়েছেন, কিন্তু আমার কথা যদি আপনি শোনেন তাহলে আপনি সম্পত্তির দাবি করতে আসবেন না, এবং আপনি যদি আমার কথা মতো কাজ করেন, অর্থাৎ আপনার মামা মিস্টার নীরদ চৌধুরীর সম্পত্তির প্রতি লোভ না করেন, তাহলে আপনাকে নগদ 20,000 টাকা দেওয়া হবে এবং ওই নির্দিষ্ট তারিখ 3রা ফেব্রুয়ারি উত্তীর্ণ হবার 10 দিনের মধ্যেই ওই 20,000 টাকা আপনার হাতে পৌঁছবে। আর প্রলোভনে পড়ে যদি আমার উপদেশ অগ্রাহ্য করেন তাহলে বিপদে পড়বেন, এমনকি সেক্ষেত্রে আমরা আপনার প্রাণ নিতেও ইতস্তত করব না, জানবেন। অতএব প্রাণের ভয় থাকে তো এ কাজে এগোবেন না। ইতি কালো ভ্রমর।